আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লুৎফুন্নাহার আনিকা তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য পর্ব 2, যেখানে আমরা কণ্ঠ তালব্য ধ্বনি থেকে অ্যা ধ্বনির উচ্চারণ পর্যন্ত শেখার চেষ্টা করব। তো আমাদের আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে আসি কণ্ঠ তালব্য ধ্বনির ব্যাপারে। দেখো যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালু উভয়ই, তাদেরকে কিন্তু কণ্ঠ তালব্য ধ্বনি বলে। যেমন এ এবং ওই হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কণ্ঠ ধ্বনি আর কণ্ঠ তালব্য ধ্বনি এক কি না? তা কিন্তু নয়, কেননা কণ্ঠ তালব্য ধ্বনির সঙ্গে দুটো বিষয় জড়িত, একটা হচ্ছে কণ্ঠ এবং আরেকটা হচ্ছে তালু। তো আমি আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি কণ্ঠধ্বনি কোনগুলো, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমরা আরো একবার মনে করার চেষ্টা করি। তো কণ্ঠধ্বনিগুলো হচ্ছে, আমরা যদি স্বরেয় স্বরেয়া বলি তবে স্বরধ্বনির মধ্যে এগুলো কণ্ঠধ্বনির মধ্যে পড়ে। এবং আমরা যদি ক বর্গীয় ধ্বনির ব্যাপারে বলি, যেমন ক বর্গীয় ধ্বনিগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে ক খ গ ঘ উ। এছাড়া ব্যঞ্জন ধ্বনির মধ্যে আরো আছে হ, এই হ কিন্তু কণ্ঠধ্বনির মধ্যে পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা তালুর ব্যাপারে খেয়াল করি, যেমন তালব্য ধ্বনি, হ্যাঁ, তালব্য ধ্বনি। তো তালব্য ধ্বনিগুলো কোনগুলো সেগুলো আমরা একটু মনে করার চেষ্টা করি। যেমন আমরা যদি চ বর্গীয় ধ্বনি বলি, চ বর্গীয় ধ্বনি কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে তালব্য ধ্বনির মাঝেই পড়েছে। তো এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া স্বরধ্বনির মধ্যে পড়েছে হ্রস্ব ই এবং দীর্ঘ ই। এবং এটা ছাড়াও এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্রস্ব ই দীর্ঘ ই এবং চবর্গীয় ধ্বনিগুলো কোনগুলো? চ ছ জ ঝ ইয়। এগুলো ছাড়াও আরো একটা ব্যঞ্জন ধ্বনি আছে, যেমন তালব্য স, এটাও কিন্তু তালব্য ধ্বনি। তবে কণ্ঠ তালব্য ধ্বনি হচ্ছে শুধু এ এবং ওই। আশা করি তোমাদের মনে থাকবে। এরপর আমরা জানবো কণ্ঠস্থ ধ্বনির ব্যাপারে। তো কণ্ঠস্থ ধ্বনিটাও একটু খেয়াল করার চেষ্টা করি, যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ এবং ওষ্ঠ, তাদেরকে কিন্তু কণ্ঠস্থ ধ্বনি বলা হয়ে থাকে, যেমন ও এবং ও। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু কণ্ঠ ধ্বনির ব্যাপারে জেনেছি এবং ওষ্ঠ ধ্বনিগুলো আমরা জেনেছিলাম, তবে আরো একটু মনে করার চেষ্টা করি। তো ওষ্ঠ ধ্বনিগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে সব দেখা যায় প বর্গীয় ধ্বনিগুলোকে আমরা কি বলে থাকি? ওষ্ঠ ধ্বনি বলে থাকি। এগুলো কিন্তু ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত। এছাড়াও হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এগুলোকেও কি বলা হয়ে থাকে? ওষ্ঠ ধ্বনি বলা হয়ে থাকে। তো এগুলো কিন্তু স্বরধ্বনির অন্তর্গত। তো হ্রস্ব উ, দীর্ঘ উ এবং প বর্গীয় যত ধ্বনি, অর্থাৎ প ফ ব ভ ম, এগুলো সবগুলোই কি? ওষ্ঠ ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব দন্তস্থ ধ্বনিতে। তো দন্তস্থ ধ্বনির ব্যাপারে একটু জানার চেষ্টা করি। দেখো, যেসব ধ্বনির উচ্চারণ স্থান দন্ত এবং ওষ্ঠ, তাদেরকেই কিন্তু কি বলা হয়ে থাকে? দন্তস্থ ধ্বনি। যেমন অন্তস্থ ব হচ্ছে দন্তস্থ ধ্বনি। তো দন্ত কথাটা যেহেতু এসেছে, আমরা একটু দন্ত ধ্বনিগুলো যেগুলো ছিল সেগুলো একটু মনে করার চেষ্টা করি। তো দন্ত ধ্বনিগুলো কি ছিল? ত বর্গীয় শব্দধ্বনি। ত বর্গীয় শব্দধ্বনি মানে ত থ দ ধ ন। তো এগুলো কিন্তু ত বর্গীয় ধ্বনি, এবং এছাড়াও ল আছে এবং দন্ত স আছে। তো এগুলো কিন্তু কি দেখা যাচ্ছে দন্ত ধ্বনির অন্তর্গত। এইবার আমরা জানবো স্পৃষ্ট ধ্বনির ব্যাপারে। দেখো ক বর্গ, অর্থাৎ ক বর্গ মানে কি? ক খ গ ঘ উ। প বর্গ মানে কি? প ফ ব ভ ম। তো ক বর্গ এবং প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ পঞ্চম ধ্বনি ছাড়া, যেমন ক বর্গে আছে উ এবং প বর্গে আছে ম, এই ধ্বনিগুলো ছাড়া বাকি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্বনিগুলো আছে, তাদের উচ্চারণকালে মুখ বিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলোকে কি বলা হয়? স্পৃষ্ট ধ্বনি বলা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব ঘৃষ্ট ধ্বনির ব্যাপারে। তো ঘৃষ্ট ধ্বনি কি সেটা একটু জানার চেষ্টা করি। দেখো, চ ছ বর্গীয় জ ঝ, এগুলো কি মূলত তালব্য ধ্বনির অন্তর্গত। তবে এই ধ্বনিগুলোর উচ্চারণকালে জিহ্বা বা তালুর স্পর্শের পরপরই দেখা যায় উভয়ের মাঝে বায়ুর ঘর্ষণজাত ধ্বনি সৃষ্টি হয় বলে এগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জানবো নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। যদিও আমরা জানি উকে কণ্ঠ ধ্বনি হিসেবে, এবং ইয়কেও আমরা কি জানি? আমরা জানি এটি তালব্য ধ্বনির অন্তর্গত। তবে এই যে উ ইয়,
তারপর হচ্ছে এখানে মূর্ধন্য ন, দন্ত ন এবং ম, এগুলো যদিও দেখা যাচ্ছে যে সবগুলো বর্গীয় ধ্বনি অর্থাৎ বর্গের পঞ্চম ধ্বনি, এগুলোর উচ্চারণকালে দেখা যায় মুখ বিবরের বাতাস নাক দিয়ে বের হয় বলে এগুলোকে আবার নাসিক্য বা অনুনাসিক ধ্বনি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জানবো অঘোষ ধ্বনির ব্যাপারে। তো অঘোষ ধ্বনি কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রত্যেক বর্গের প্রথম দুটি ধ্বনি, প্রত্যেক বর্গ মানে কি ক খ, এই যে ক বর্গীয় ধ্বনির ক্ষেত্রে আছে ক খ, চ বর্গীয় ধ্বনির ক্ষেত্রে আছে চ ছ, তারপর ট বর্গীয় ধ্বনির ক্ষেত্রে আছে ট ঠ, ত বর্গীয় ধ্বনির ক্ষেত্রে ত থ এবং প বর্গীয় ধ্বনির ক্ষেত্রে প এবং ফ। তো এই ধ্বনিগুলো এবং তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলোর উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় না বলে এগুলোকে দেখা যাচ্ছে অঘোষ ধ্বনি বলে। তো এদেরকে কিন্তু কি বলা হয়? শ্বাসধ্বনি। খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এরপর আমরা জানবো ঘোষ ধ্বনির ব্যাপারে। দেখো যে বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম মানে ক বর্গে কি কি আছে? গ, ঘ, উ। তারপর আমরা যদি চ বর্গ বলি, চ বর্গে কি আছে? বর্গীয় জ, ঝ, ইয়। আমরা যদি ট বর্গ বলি তাহলে সেখানে কি আছে? ড, ঢ, মূর্ধন্য ন। আমরা যদি ত বর্গ বলি তাহলে সেখানে কি আছে? দ, ধ, দন্ত ন। এবং আমরা যদি প বর্গ বলি সেখানে কি আছে? ব, ভ, ম। তো এই ধ্বনিগুলো এবং হ, এগুলোর উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় বলে এগুলোকে ঘোষ ধ্বনিও বলা হয়ে থাকে এবং ঘোষ ধ্বনিকে দেখা যাচ্ছে নাদ ধ্বনিও বলা হয়। তাহলে অঘোষ ধ্বনিকে বলা হয় শ্বাসধ্বনি এবং ঘোষ ধ্বনিকে বলা হয় নাদ ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জানবো অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনির ব্যাপারে। তো অল্পপ্রাণ ধ্বনি কি? যে প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় এবং পঞ্চম ধ্বনি, প্রথম ধ্বনির মানে কি? যদি আমরা ক বর্গে ধরি তাহলে ক, তৃতীয় যদি ধরি তাহলে ক বর্গে গ, এবং পঞ্চম যদি ধরি তাহলে ক বর্গে কি? উ। ঠিক তেমনি ভাবে প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় এবং পঞ্চম ধ্বনির উচ্চারণকালে দেখা যায় বাতাসের চাপের স্বল্পতা থাকে বলে এদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন ক, গ, উ, চ, জ, ইয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বর্গে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি উচ্চারণকালে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এদেরকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, গ, ছ এবং ঝ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপর চলে আসা যাক পরাশ্রয়ী ধ্বনির ব্যাপারে। দেখো যে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই ধ্বনি তিনটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না বলে এদেরকে কি বলা হয়? পরাশ্রয়ী ধ্বনি বলা হয়ে থাকে। এবং এদের অপর নাম কিন্তু অযোগ বহ ধ্বনি। তো এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কেননা দেখা যাচ্ছে যে অন্য কোনো ধ্বনির আশ্রয় ব্যতীত এগুলোর উচ্চারণ সম্ভব নয়। তাই এগুলোকে কি বলা হয়ে থাকে? পরাশ্রয়ী ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা অ্যা ধ্বনির উচ্চারণ সম্পর্কে জানবো। দেখো, অ্যা ধ্বনির কিন্তু কোনো স্বতন্ত্র ধ্বনি চিহ্ন নেই। তোমাদের এটা মনে রাখা প্রয়োজন যে এই অ্যা ধ্বনি কিন্তু মৌলিক স্বরধ্বনির অন্তর্গত। বাংলায় মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি, যদিও স্বরবর্ণ 11টি, তবে মৌলিক স্বরধ্বনি 7টি এবং সেই 7টি হচ্ছে হ্রস্ব ই, এ, তারপর হচ্ছে অ্যা, তারপর হচ্ছে আ, তারপর অ, তারপর ও এবং উ। তো এই 7টা মৌলিক স্বরধ্বনির মধ্যে এই যে অ্যা, এই অ্যার কি নেই? কোনো ধ্বনি চিহ্ন নেই। এবং কয়েকটি ক্ষেত্রে দেখা যায় যে আ ধ্বনির উচ্চারণ অ্যা হয়। তো শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জন দেখা যায় যে এই যে তোমরা দেখতে পাচ্ছ গ আকার থাকলে তখন কিন্তু আমরা অ্যা উচ্চারণ পাই। যেমন এখানে জ্ঞাত, যেমন জ্ঞান, যেমন জ্ঞাপন। তো এগুলো কিন্তু অ্যা উচ্চারিত হয় কিন্তু আ উচ্চারিত হচ্ছে না। এরপর দেখো যে জফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আকার বা আ ধ্বনির উচ্চারণ প্রায় ক্ষেত্রে কি হয়? অ্যা হয়। যেমন দেখো যে এখানে যেহেতু জফলা যুক্ত আছে এবং আকারও আছে, তো উচ্চারণ কিন্তু খ্যাতি, ব্যাপার, ত্যাগ এবং ব্যাকরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো লক্ষণীয় শব্দের মধ্যে জ্ঞা থাকলে আধুনি কখনো কখনো অ্যা হয় এবং কখনো আ উচ্চারিত হয়। যেমন দেখা যাচ্ছে এখানে বিজ্ঞান এভাবেও কিন্তু বলা হয়ে থাকে। আশা করি তোমরা অ্যা ধ্বনির উচ্চারণ বুঝেছো। তো এই ছিল ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য পর্ব ২। তোমরা যদি বিষয়টি আত্মস্থ করতে চাও তবে ভিডিও লেকচারটি আবার দেখো এবং খাতায় টুকে রাখার চেষ্টা করো। তো এতটুকুই থাকুক আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।